যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তাতে ১২ দিনের পাল্টাপাল্টি হামলার অবসান ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘাতে নিজেদের বিজয় ঘোষণা করেছেন। ইরানও এই যুদ্ধে বিজয় দাবি করেছে। ইসরায়েলের দিকে ৫০০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় ১১০০টি ড্রোন হামলা চালায় ইরান। এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পুরোপুরি কার্যকর ছিল না। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের হার কমে গিয়েছিল, তবে এর মূল কারণ স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েল তাদের ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলগুলো খুব প্রয়োজন ছাড়া ব্যবহার না করার কৌশল নিয়েছিল। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ৫ শতাধিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ২২২টি ঠেকাতে ইসরায়েলের প্রায় $১.৫ বিলিয়ন খরচ হয়েছে। ক্লাস্টার বোমা ওয়ারহেড এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ১৯ জুনের হামলায় ইরান তাদের ক্ষেপণাস্ত্রে একটি ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করে। এই ওয়ারহেড প্রায় ৮ কিলোমিটার এলাকার মধ্যে ২০টি ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বিস্ফোরক আজর শহরে আঘাত হানে, যার শব্দ এবং ক্ষয়ক্ষতি ছিল ছোটখাটো রকেট বিস্ফোরণের মতো। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং ইসরায়েলের উদ্বেগ। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহার করেছিল, যার মধ্যে ইসরায়েল ২০০টিরও বেশি ধ্বংস করতে সক্ষম হয়। এতে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানে কিছুটা হলেও বাধা সৃষ্টি হয়েছে। তবে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সংঘর্ষের শুরুতে ইরানের কাছে প্রায় ২০০০ থেকে ২৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, তবে তারা দ্রুত গণ উৎপাদন কৌশলের দিকে এগোচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ৮০০০ থেকে ২০০০০-এ উন্নীত হতে পারে। এই তথ্য ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আয়রন ডোম নিয়ে ইরানিদের উপহাস ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে না পারায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমতো রসিকতা করেছে ইরান। দেশটির গণমাধ্যমে আয়রন ডোমকে উপহাস করে কার্টুন বানানো হচ্ছে। ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের ভিডিওতে বাজানো হচ্ছে বিপ্লবী গান। ইরানি কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য একই সঙ্গে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা ছিল তাদের কৌশলগত সাফল্য। ইরানের আত্মবিশ্বাস তুঙ্গে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আলী ফজলি দাবি করেছেন, ইসলামী বিপ্লবের ৪৭ বছরের ইতিহাসে ইরান সবচেয়ে ভালো প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। সামরিক প্রস্তুতি, অপারেশনাল সংহতি এবং যোদ্ধাদের মনোবলের দিক থেকে আমরা আগে কখনো এতটা উঁচুতে ছিলাম না। যদিও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা কিছুটা কৌশলগত শক্তি দেখিয়েছে, কিন্তু এর বড় ধরনের দুর্বলতাও উন্মোচিত হয়েছে। আধুনিক বিমান ও বৈদ্যুতিক যুদ্ধের সক্ষমতা আছে, এমন শক্তির বিরুদ্ধে শুধু এই ব্যবস্থা সেভাবে কাজ করে না। এই কৌশলগত ঘাটতি পূরণে ইরান এখন জরুরি ভিত্তিতে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও Su-35 যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান নেওয়ার বিষয়টিকেও ইরান এখন বিবেচনা করবে, কেননা সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের সময় চীনের যুদ্ধ বিমান সক্ষমতা প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন আরও জটিল হচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলা ১২ দিনের সংঘাতের পর ইরান এখন আরও কঠোর অবস্থানে। তাদের সামরিক বাহিনীর ঘোষণা অনুযায়ী পরবর্তী কোনো ইসরায়েলি আগ্রাসনে কোনো রেড লাইন মানবে না তেহরান। ইসরায়েলকে ইরানের চরম হুঁশিয়ারি, কোনো রেড লাইন থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং তখন কোনো রেডলাইন থাকবে না। আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে নাইনি এই হুঁশিয়ারি দেন। তার মতে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের আগ্রাসনে ইসরায়েলি সরকার তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের দ্রুত প্রতিক্রিয়া শত্রুদের সব হিসাব নিকাশকে বানচাল করে দিয়েছে। নাইনি জানান, সাম্প্রতিক যুদ্ধে শত্রুর মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং ইসলামী প্রজাতন্ত্রকে আত্মসমর্পণ ও ভেঙে ফেলতে বাধ্য করা। তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পরেই শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। আইআরজিসির এই মুখপাত্রের মতে, ইরানের শত্রুদের ইসলামী প্রজাতন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। স্যাটেলাইট তথ্যে ইসরায়েলের দুর্বলতা প্রকাশ। যুদ্ধের ময়দানে ইসরায়েল চূড়ান্ত বিজয় দাবি করলেও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরেছে।
হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে টেলিগ্রাফ দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘটনা স্বীকার করেনি। এমনকি কঠোর সামরিক বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যমও এই নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। এই তথ্য ফাঁস হওয়ায় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কেন বেশি পরিমাণে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারল তা এখনও স্পষ্ট নয়। তবে এর সম্ভাব্য কারণ হিসেবে তারা কয়েকটি বিষয় তুলে ধরেছেন। সীমিত ইন্টারসেপ্টর। ইসরায়েল তাদের সীমিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়ে ব্যবহার করেছিল। উন্নত ইরানি প্রযুক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতি উন্নত হয়েছে এবং তারা হয়তো আরও বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তর রয়েছে। আয়রন ডোম, এটি মূলত মর্টার ও রকেটের মতো স্বল্প পাল্লার প্রজেক্টাইল থেকে সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। ডেভিড স্লিং সিস্টেম, এটি মাঝের স্তরের প্রতিরক্ষা নিশ্চিত করে এবং ড্রোনও 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। অ্যারো সিস্টেম, এটি সবচেয়ে ওপরের স্তরের জন্য, যা দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলে ফিরে আসার আগেই ধ্বংস করে ফেলে। তবে এই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রের সফল আঘাত ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ইরানের সঙ্গে ইসরায়েলের মাত্র 12 দিনের সংঘাত, কিন্তু এই সময়টাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্রের মজুদ মারাত্মকভাবে কমে গেছে। আমেরিকান গণমাধ্যম আর প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় $1.5 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ধোঁয়ায় মিশে গেছে। নিউজউইক ম্যাগাজিন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ইসরায়েলের সুরক্ষায় ব্যবহার করেছে, কিন্তু এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নিজেদের কৌশলগত মজুদের ওপর এর মারাত্মক প্রভাব পড়েছে। লকহিড মার্টিন নামের এক অস্ত্র প্রস্তুতকারক সংস্থা এই থার্ড ক্ষেপণাস্ত্র তৈরি করে। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইরান ও ইয়েমেন থেকে আসা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। এই ব্যবস্থা পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে বা বাইরে উভয় স্থানেই স্বল্প, মধ্যম ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। থার্ড হিট টু কিল পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ এটি কোনো বিস্ফোরক ওয়ারহেড ছাড়াই কেবল গতিশক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে। এটি 150 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং 150 থেকে 200 কিলোমিটার পাল্লার মধ্যে ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। 8টি ব্যাটারি, প্রায় 400 ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক বাহিনী 8টি থার্ড ব্যাটারি পরিচালনা করে, যেখানে মোট প্রায় 350 থেকে 400টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে। 8ম ব্যাটারিটি 20 জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় সক্রিয় করা হয়েছিল এবং এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। 2025 সালের জুনে ইরানের সাথে সংঘর্ষের সময় এই মার্কিন পরিচালিত সিস্টেমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তাদের সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে। প্রতিটি থার্ড ব্যাটারিতে সাধারণত 6টি ট্রাক মাউন্টেড লঞ্চার থাকে, যার প্রতিটিতে 8টি ইন্টারসেপ্টর মিসাইল থাকে, অর্থাৎ একটি ব্যাটারিতে মোট 48টি ইন্টারসেপ্টর থাকে। বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হওয়া সত্ত্বেও ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে থার্ড এর কার্যকারিতা মিশ্র ছিল। কিছু বাধা সফল হলেও গুরুত্বপূর্ণ ব্যর্থতাও ঘটেছে। 2025 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত 6টি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকানোর খবর পাওয়া গেছে, কিন্তু 4 ও 9 মে থার্ড বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। থার্ড ও অ্যারো উভয় সিস্টেমের কার্যকারিতা নিয়ে
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করলেও ইয়েমেন প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেই চলেছে। চলমান হুমকি এবং দুর্বলতার কারণে প্রায় সব আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের ফ্লাইট স্থগিত করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় থার্ড এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে খারাপ হয়। এর মূল কারণ ছিল এর কম বাধাদান হার এবং মার্কিন ও ইসরায়েলি ইন্টারসেপ্টর মজুদের দ্রুত হ্রাস। আগ্রাসনের আগে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে প্রায় 100টি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল, কিন্তু ইরান প্রতিশোধমূলক অভিযানে 370 থেকে 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা থার্ডের উপলব্ধ ক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধের প্রথম দিকে ইরান ইচ্ছাকৃতভাবে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করার জন্য পুরনো তরল জ্বালানিযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলের ইন্টারসেপ্টর সরবরাহ যখন উল্লেখযোগ্যভাবে কমে যায়, তখনই তারা আরও উন্নত ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। জর্ডানের আলোকচিত্রী জায়েদ এম আল আব্বাসির একটি ওপেন সোর্স বিশ্লেষণ অনুমান করেছে যে ইসরায়েল 20টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র ব্যারেজের মধ্যে মাত্র একটিতে 39টি থার্ড, 34টি অ্যারো 3 এবং 9টি অ্যারো 2 ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ইন্টারসেপ্টর ব্যবহারের এত উচ্চ হারের কারণে বিশ্লেষকরা মনে করেন যে সংঘাতের প্রথম 4 থেকে 5 দিনের মধ্যে থার্ড ব্যাটারিগুলো সম্ভবত তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ শেষ করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে প্রায় 200টি আমেরিকান এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যার আনুমানিক ব্যয় 5 বিলিয়ন শেকেল, প্রায় $1.5 বিলিয়ন। বাতিয়ামের বিপর্যয়। গাজার প্রতিচ্ছবি এক অপ্রত্যাশিত প্রতিশোধের গল্প। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাতিয়াম শহর এখন গাজার ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছে, এই খবর দিয়েছে হিব্রু মিডিয়া। কিন্তু এই ধ্বংসযজ্ঞের পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ প্রতিশোধের গল্প, যা হয়তো অনেকেরই অজানা। ইসরায়েলি দৈনিক ক্যালকালিস্টের তথ্য অনুযায়ী ইরানের হামলার পর বাতিয়াম থেকে প্রায় 18,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 12,000 জনকে হোটেলে এবং বাকিদের ভাড়া অ্যাপার্টমেন্টে রাখা হয়েছে। বাতিয়াম, তেল আবিব, রেহোভট এবং রামাত গান, এই 4টি শহরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভাবনীয় ক্ষতির ফলে আবাসনের তীব্র সংকট দেখা দিয়েছে, যা বাস্তুচ্যুত করেছে হাজার হাজার বসতি স্থাপনকারীকে। বাতিয়ামের মেয়র তসভিকা ব্রট ইসরায়েলি চ্যানেল 10কে দেয়া এক সাক্ষাৎকারে এই আক্রমণকে শহরের ইতিহাসের সবচেয়ে কঠোর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, 120 ডুনাম প্রায় 40 একর আবাসিক এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। তার দাবি, একদিনের ইরানি বোমা হামলায় এখন ধ্বংসযজ্ঞ হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। এটি এখন শুধু বাত ইয়ামেই নয়, দখলকৃত ভূমি জুড়ে দেখা যাওয়া সবচেয়ে বিপর্যয়কর আক্রমণ। এই অপ্রত্যাশিত ধ্বংসযজ্ঞের ফলে মধ্যমেয়াদী আবাসনের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর তেল আবিবের রিয়েল এস্টেট অফিস থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুসারে এলাকায় পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট মজুদ নেই, যা বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। কিন্তু এই বিধ্বংসী হামলার সূত্রপাত কোথায়? 13ই জুন আমেরিকান সমর্থনে ইসরায়েলি সরকার ইরানের ওপর তাদের আগ্রাসন শুরু করে। এই হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং নারী ও শিশু সহ অনেক সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এরপরই আসে ইরানের অপ্রত্যাশিত জবাব। একই দিনে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি শাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 নামে এক অভূতপূর্ব প্রতিশোধমূলক অভিযান শুরু করে।
ইরান নতুন প্রজন্মের অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল এবং তার সামরিক ও শিল্প অবকাঠামোতে নির্ভুলভাবে আঘাত হানে। এই আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে ২৪ জুন ইসরায়েলি সরকার একতরফাভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়। এই একতরফা পদক্ষেপের পর ইরান ও ইসরায়েলি অধিকৃত অঞ্চলের বিরুদ্ধে ২২টি সফল আক্রমণ চালিয়ে তাদের প্রতিশোধমূলক অভিযান বন্ধ করে দেয়। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ইরানের প্রতিশোধমূলক আক্রমণে ২৯ জন নিহত এবং ৩,২৩৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের হতাহতের পরিসংখ্যান সেন্সর করার ইতিহাসের কারণে এই সংখ্যাটি অনেক বেশি হতে পারে। বাট ইয়ামের আজকের পরিস্থিতি কেবল গাজার প্রতিচ্ছবি নয়, এটি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এক অপ্রত্যাশিত এবং কার্যকর প্রতিশোধের ফসল। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গাদার এইচ, ইরানের নতুন অস্ত্রের উন্মোচন। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGC ঘোষণা করেছে তারা তাদের অপারেশন ট্রু প্রমিস 3 এর সর্বশেষ ধাপে প্রথমবারের মতো অত্যাধুনিক গাদার এইচ মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ঘটনাটি ইরান ইসরায়েলি সংঘাতে একটি নতুন মাত্রা যোগ করেছে, কারণ ইরান তার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটিকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছে। অপারেশনের ২১তম ধাপে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলিতে সরাসরি আঘাত হানে। IRGC জানিয়েছে এই ধাপে কঠিন এবং তরল উভয় জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা স্মার্ট ড্রোন হামলার সাথে সমন্বিত ছিল। এটি ইরানের সামরিক সক্ষমতা এবং কৌশলগত দক্ষতার একটি বড় প্রমাণ। কেন গাদার এইচ এত গুরুত্বপূর্ণ? গাদার এইচ হল খাইবার শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এর মাল্টি ওয়ারহেড ক্ষমতা এটিকে আরও বিপজ্জনক করে তোলে। এর অর্থ হল একটি ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বা একটি লক্ষ্যবস্তুর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে, যা এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। IRGCর বিবৃতিতে বলা হয়েছে যে এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলি অত্যাধুনিক কৌশল ব্যবহার করে মোতায়েন করা হয়েছিল, যার লক্ষ্য ছিল যথার্থতা, ধ্বংসাত্মকতা এবং প্রভাব সর্বাধিক করা। ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের অধিকৃত অঞ্চল জুড়ে উত্তর থেকে দক্ষিণ এবং কেন্দ্রীয় অঞ্চলের কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের উপর আঘাত এবং বিদ্যুৎ বিভ্রাট। ২৩ জুনের অভিযানে খাইবার শেকান, এমাদ, গাদার এবং ফাত্তাহ 1 সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিতে আঘাত হেনেছে, যার মধ্যে সাফেদ, লাকিশ, আশকেলান, আশদোদ এবং বেইত শেআন রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ক্ষেপণাস্ত্রগুলি আশদোদ বিদ্যুৎ কেন্দ্রকে সরাসরি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এটি ইসরায়েলের অবকাঠামোতে ইরানের আঘাত হানার সক্ষমতার একটি বড় দৃষ্টান্ত। IRGC জানিয়েছে যে তারা তাদের অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যাবে। তারা নতুন আক্রমণাত্মক কৌশল ব্যবহার করবে এবং ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলিকে কাজে লাগাবে। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে ইরানি ড্রোনগুলির যুদ্ধ অভিযানে কোনো বিরতি থাকবে না এবং ইসরায়েলিদের ক্রমাগত সাইরেন শুনতে হবে এবং আশ্রয় কেন্দ্রগুলিতে ঝাঁপিয়ে পড়তে হবে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল, বিবৃতিতে বলা হয়েছে যে ইসরায়েলি শাসনের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ইরান পূর্ণমাত্রায় জাতীয় প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখবে। ইরান তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। অন্যদিকে ইসরায়েল তার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই হামলা প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু গাদার এইচ এর মতো মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের সামনে ইসরায়েলের আয়রন ডোম কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন,
23 জুন ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরা। তেল আবিব থেকে আল জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে। বেইলিন আরও বলেন, দিনের বেলায় হামলা হয়েছে, সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের ইরান থেকে উড়ে আসা একাংশ অকার্যকর করেছে, কিন্তু এরপরও এটি নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে। ইসরায়েলের ইরানের উপর 11 দিনের বোমা হামলা কি সফল হয়েছিল? এই প্রশ্নটি এখনো ঘুরপাক খাচ্ছে। যুদ্ধবিরতি ঘোষণার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে ইসরায়েলের লক্ষ্যগুলো অর্জিত হয়েছে, কিন্তু এই দাবি যে বেশ প্রশ্নবিদ্ধ তা নিঃসন্দেহে বলা যায়। নেতানিয়াহুর দুটি লক্ষ্য পূরণ না হওয়া প্রতিজ্ঞা। এই স্বল্পস্থায়ী যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি বড় লক্ষ্যের কথা ঘোষণা করেছিলেন। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেয়া এবং দ্বিতীয়ত, ইরানি শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। কিন্তু এই দুটি লক্ষ্যই কি পূরণ হয়েছে? উত্তরটা হলো না। পরমাণু কর্মসূচির প্রহেলিকা। কি হলো, কি হলো না? নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও তথ্য বলছে ভিন্ন কথা। ফার্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগেই ইরান সেখান থেকে ফিউশনযোগ্য বা বিভাজ্য পদার্থ অন্যখানে সরিয়ে নিয়েছিল। ইউরেনিয়ামের এই মজুতি ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফলে ইসরায়েলের এই অভিযান তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আসলে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি করতে পেরেছে তা এখনো পরিষ্কার নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করাতে সক্ষম হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালাতে, কিন্তু এর বাইরে এই আক্রমণ অভিযানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছে খুব সামান্যই। যতক্ষণ না ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে বিদেশি বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বোঝা কঠিন। সরকার পরিবর্তন ব্যর্থ এক কৌশল। ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন ঘটানো। মজার ব্যাপার হলো, এর সংক্ষিপ্ত উত্তর হলো উল্টো ফলটাই বেশি হয়েছে। ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় নেতৃত্বে থাকা সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েল চেয়েছিল দেশটির শাসক দলের বিরুদ্ধে গণ অভ্যুত্থান উস্কে দিতে। তাদের বিশ্বাস ছিল শত্রু রাষ্ট্রকে অস্থিতিশীল করার সেরা উপায় হলো জ্যেষ্ঠ নেতাদের হত্যা করা। কিন্তু ইসরায়েলের এই কৌশল কখনোই তেমন কাজ করেনি। একমাত্র সম্ভাব্য ব্যতিক্রম হতে পারে লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রভাব। তবে হিজবুল্লাহর দুর্বল হওয়ার পেছনে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক গতি প্রকৃতির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। অন্য সব ক্ষেত্রেই নেতৃত্বকে দুর্বল করে দেওয়ার ইসরায়েলি এই কৌশল বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের একেবারে কেন্দ্রে যে বাস্তব ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও বিবেচনায় নেওয়া উচিত। এই যুদ্ধে ইসরায়েল খুবই দ্রুতই ইরানের আকাশসীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, প্রায় ইচ্ছামতো হামলা চালাতে পেরেছিল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র বারবার ইসরায়েলের সুপ্রসিদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বারবার তেল আবিব, জেরুজালেম সহ একেবারে কেন্দ্রে এবং দেশের সর্বত্র আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই হামলায় গোটা ইসরায়েল কার্যত অচল হয়ে পড়ে। নজিরবিহীন হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছিল খুব দ্রুত। সেই শূন্যস্থান পূরণের আশা ছিল না। অর্থনীতি দ্রুত ভেঙে পড়ার মুখে পড়ে। এটি ইরানের জন্য আরেকটি বিজয়। অপারেশন ট্রু প্রমিস 3 ইসরায়েলের কল্পনাতীত ক্ষতি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর একজন সিনিয়র কমান্ডার দাবি করেছেন যে অপারেশন ট্রু প্রমিস 3 ইসরায়েলের উপর যে আঘাত এনেছে তার ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের ধারণার চেয়েও অনেক বেশি। এই দাবির পেছনে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর কাহিনী, যেখানে ইরান এমন কিছু কৌশল ব্যবহার করেছে যা শত্রুদের কল্পনারও বাইরে ছিল। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি যখন তুঙ্গে ছিল
এমনকি তাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমাও তাদের নিয়ন্ত্রণে ছিল, ঠিক তখনই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালিত হয়। এর অর্থ কি? এর অর্থ হলো ইরান এমন এক সময়ে আক্রমণ করেছে যখন ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় ছিল, অর্থাৎ তাদের অজান্তেই নয়, বরং তাদের নাকের ডগায়। এখানেই আসে আসল টুইস্ট। জাভানি আরও উল্লেখ করেন যে ইসরায়েল ভেবেছিল ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা তাদের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে ইরান ট্রু প্রমিস 1 এবং 2 এর মতো অভিযান চালাতে অক্ষম। কিন্তু বাস্তবে ঘটলেও সম্পূর্ণ উল্টোটা। ইরান শুধু অভিযান চালায়নি, বরং এমন সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে যা ইসরায়েলকে হতবাক করে দিয়েছে। জাভানি বিশেষভাবে আরাশের মতো নতুন ড্রোনের কথা উল্লেখ করেছেন, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলি অধিকৃত অঞ্চলে সফলভাবে মোতায়েন করা হয়েছে। এই অভূতপূর্ব বৈচিত্র্যময় প্রজেক্টাইল ইসরায়েলের ধারণার চেয়েও বেশি শক্তিশালী ছিল। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যেখানে তাদের শহীদ ও আহতদের ছবি এবং খবর প্রকাশে এনেছে, সেখানে ইসরায়েলি সামরিক বিবৃতি, গোয়েন্দা সংস্থার বুলেটিন এবং এমনকি সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হুমকি দিয়ে ক্ষয়ক্ষতি, ধ্বংস এবং হতাহতের প্রকৃত পরিমাণ গোপন করার চেষ্টা করছে। কেন এমন করছে? কারণ ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তারা তা স্বীকার করতে ভয় পাচ্ছে। জাভানি যেমন বলেছেন, তবুও অভিযানের বিশাল পরিধির কারণে তারা তাদের নিজস্ব জনসাধারণের কাছে সীমিত প্রতিবেদন জারি করতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি এই ক্ষতির জন্য প্রস্তুত ছিল, নাকি তারা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের কল্পনারও বাইরে ছিল? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। তবে আপাতত এটা স্পষ্ট যে অপারেশন ট্রু প্রমিস 3 মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন মোড় এনে দিয়েছে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, 2023 সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইসমাইল ফেকরি। অর্থের বিনিয়োগে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি। গুপ্তচর বৃত্তির ঘটনায় সম্প্রতি এটা তৃতীয় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গত শুক্রবার থেকে চালানো অভিযানে ইরানে আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে যেসব ব্যক্তি ইসরায়েলের সহযোগী হিসেবে সন্দেহভাজন, তাদের বিচার দ্রুত সম্পন্ন করা উচিত। মার্কিন হামলা সত্ত্বেও ইরান এখনও পারমাণবিক অস্ত্র চায়, এক বিশেষজ্ঞের ভয়ঙ্কর সতর্কবার্তা। আমেরিকা আর ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরান কি এখনও পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখছে? একজন শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন, ইরানের সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হলো কূটনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করা, আর এর লক্ষ্য একটাই, পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত লক্ষ্য। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজের ইরান প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর বেহনাম বেন তালেবনও ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, ইরানের পরবর্তী পদক্ষেপ হবে মেরামত, পুনর্গঠন এবং নতুন করে সবকিছু সাজানো। কিন্তু প্রশ্ন হলো, তারা এটা কিভাবে করবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ফ্লার্ট করে, নাকি সম্পূর্ণ অন্ধকারে চলে গিয়ে? এটা এখনো দেখার বাকি, তিনি যোগ করেন। গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি মুখপাত্র ফাতেমে মোহেজেরানি নিশ্চিত করেছেন। তবে ক্ষতির পরিমাণ নিয়ে সন্দেহ রয়েছে, বিশেষ করে হামলার আগে ইরান কঠোর সুরক্ষিত স্থাপনা থেকে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম বা সেন্ট্রিফিউজ সরিয়ে নিতে সক্ষম হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তারা 3টি স্থাপনা নিশ্চিহ্ন করে দিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ইরান এখনও বাংকার ধ্বংসকারী বোমা থেকে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং তারা যতটা সম্ভব পুনরুদ্ধার ও মেরামত করার চেষ্টা করবে, যার অর্থ তারা সময় কিনতে চাইবে।
বেন তালেবুলু বলেছেন, নিঃসন্দেহে সরকার এখনও একটি কূটনৈতিক কৌশল তৈরি করবে যা কাউকে আটকে রাখার জন্য এবং এই সরকারের জন্য যতটা সম্ভব সময় বের করার জন্য ডিজাইন করা হবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেও ইরান এখনই আলোচনার জন্য তাড়াহুড়ো করতে নারাজ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি না যে আলোচনা এত তাড়াতাড়ি পুনরায় শুরু হবে। কূটনীতির দরজা কখনোই বন্ধ হবে না। বেন তালেবুলু যুক্তি দিয়েছেন যে তেহরান সম্ভবত আবারও IAEA-তে প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করবে, কারণ তারা যে কোনো দর কষাকষির কৌশল ধরে রাখতে চাইবে। তার মতে ইরানের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হল এর কূটনৈতিক ক্ষমতা। তিনি বলেন, এটি শাসক গোষ্ঠীর ক্ষমতা যে হয় দুর্বল হাতে আলোচনায় প্রবেশ করে এবং শক্তিশালী হাতে চলে যায়, অথবা তার প্রতিপক্ষের সামরিক বিজয়কে রাজনৈতিক বিজয়ে পরিণত হতে বাধা দেওয়ার চেষ্টা করে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয়, তা প্রত্যক্ষ বা পরোক্ষ হোক, ইরানিরা IAEA-তে প্রবেশাধিকার আটকে রাখবে। এটি ইতিমধ্যেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, তিনি যোগ করেন। বেন তালেবুলু ব্যাখ্যা করেছেন, IAEA-কে দর কষাকষির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা ইরানকে কেবল তার পারমাণবিক কর্মসূচি পুনঃপ্রতিষ্ঠার জন্য সময় নষ্ট করতে সাহায্য করে না। বেন তালেবুলু সতর্ক করে দিয়েছেন যে ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেবে না। তিনি উল্লেখ করেছেন, 1980-এর দশকে ইরাকের সাথে যুদ্ধের সময় তেহরানের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল। তার সবকিছুই তখন থেকে শুরু হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন কর্মসূচি, সামুদ্রিক আগ্রাসন, আন্তর্জাতিক যন্ত্রপাতি এবং পারমাণবিক কর্মসূচি সবই 1980-এর দশকে শুরু হয়েছিল। তিনি বলেন, এই পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করে ইরান একটি চূড়ান্ত প্রতিরোধক খুঁজছিল। ইরানি শাসন ব্যবস্থার এই বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন যে ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি বিকাশের 40 বছরের আবেগ মার্কিন সামরিক হস্তক্ষেপের কারণে পরিবর্তিত হবে না। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। ইরান ইসরায়েল সংঘাতের পর এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সেই বিতর্কের আগুন আরও উস্কে উঠেছে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, ইরান কি নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। তিনি মনে করেন, গত মাসে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে। তবে ট্রাম্পের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান নতুন স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, হামলার লক্ষ্যবস্তু হওয়া 3 ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য, আমরা অন্তত 1 থেকে 2 বছর তাদের কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা মূল্যায়ন এমনটাই বলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন মত। নতুন করে পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই 13 জুন ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা। এর 1 সপ্তাহ পর ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত 21 জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ 3টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে। ওই দিনই ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে। অন্যান্য কর্মকর্তারাও একই দাবি করেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নতা দেখা গেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA জানিয়েছে, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, ধ্বংস হয়নি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয়, ট্রাম্পের উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে এয়ারফোর্স ওয়ানে নিউ জার্সি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান এটি অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে। রয়টার্স এ খবর জানিয়েছে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বলবো এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয় ওদের অন্য কোনো স্থানে আবার শুরু করতে হবে, আর যদি ওরা শুরু করে তাহলে সেটা হবে এক বড় সমস্যা। তিনি আরও বলেন, তেহরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না এবং ইরান তার সঙ্গে বৈঠক করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে। তবে তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। গত জুনে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালায়। ওই সময় থেকে IAEA এর পরিদর্শকরা ইরানের কোনো স্থাপনায় প্রবেশ করতে পারেননি। যদিও সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পরিদর্শন ফের শুরু করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করেছে, যেখানে বলা হয়েছে যতক্ষণ না তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে। বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালী। এই পথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় 1/5 পরিবাহিত হয়। হঠাৎ করেই এই প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র জানতে পেরেছে ইরান নাকি হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন পাতার প্রস্তুতি নিচ্ছিল। এই উদ্বেগের মূলে রয়েছে এক গোপন গোয়েন্দা তথ্য। জুন মাসে পারস্য উপসাগরে ইরানের নৌযানগুলোতে সামুদ্রিক মাইন ওঠানোর খবর পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছে ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী অবরোধ করার জন্য তেহরান এই পদক্ষেপ নিচ্ছিল। 2 উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তাদের মতে গত 13ই জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরই এই অজানা প্রস্তুতির বিষয়টি ধরা পড়ে। তবে এই মাইনগুলো এখনো ব্যবহার করা হয়নি, কিন্তু এই প্রস্তুতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে ইরান এবার সত্যি বেশ সিরিয়াস ছিল। যদি এমনটা ঘটত তাহলে ইরান ইসরায়েল উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিত এবং বিশ্ব বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ত। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম রকেটের গতিতে বাড়ত, যা এক অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনত। যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্টো কমেছে, প্রায় 10% বেশি পতন হয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ না হওয়ার কারণেই বাজারে স্বস্তি ফিরেছে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে একটি প্রস্তাবের পক্ষে রায় দেয়, যদিও এটি মানা বাধ্যতামূলক ছিল না, কারণ হরমুজ প্রণালী বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। ইরান এর আগেও বহুবার এমন হুমকি দিয়েছে, কিন্তু তা কখনো কার্যকর করেনি। রয়টার্স নিশ্চিতভাবে জানতে পারেনি ইরান ঠিক কবে মাইন উঠিয়েছিল কিংবা মাইনগুলো পরে নামানো হয়েছে কিনা। মার্কিন কর্মকর্তারা এও জানাননি যুক্তরাষ্ট্র কিভাবে এই মাইন বোঝাইয়ের বিষয়টি শনাক্ত করেছে। তবে সাধারণত স্যাটেলাইট চিত্র, মনুষ্য গুপ্তচর বৃত্তি অথবা উভয়ের সমন্বয়ে এমন তথ্য সংগ্রহ করা হয়। মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইরানের এই মাইন বোঝাই পদক্ষেপ হয়তো নিছকই একটি চাতুর্যের কৌশলও হতে পারে। ইরান হয়তো বোঝাতে চেয়েছিল যে তারা হরমুজ প্রণালী বন্ধে প্রস্তুত, অথচ আসলে তা করতে চায়নি। আবার এটাও হতে পারে যে ইরানের সামরিক বাহিনী শুধু শীর্ষ নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিল। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মধ্যবর্তী একটি জলসীমা, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 21 মাইল। জাহাজ চলাচলের জন্য এর দুদিকে মাত্র 2 মাইল চওড়া পথ রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের মতো ওপেকভুক্ত দেশগুলো তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই এশিয়ায় রপ্তানি করে।
এলএনজি রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ কাতারও তাদের প্রায় সব তরল গ্যাস এই পথেই পাঠায়। মজার ব্যাপার হলো, ইরান নিজেও তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে। তাই প্রণালী বন্ধ করলে তেহরানের নিজেরই বড় ক্ষতির আশঙ্কা থাকে। এরপরও ইরান বহু বছর ধরে প্রণালী বন্ধের প্রস্তুতিতে বিপুল সম্পদ ব্যয় করে আসছে। 2019 সালের তথ্য অনুযায়ী ইরানের কাছে 5,000-এর বেশি সামুদ্রিক মাইন ছিল, যা ছোট ও দ্রুতগামী নৌযানের মাধ্যমে দ্রুত স্থাপন করা সম্ভব। মার্কিন হামলা সত্ত্বেও ইরান কি সত্যিই পরমাণু বোমা বানানোর পথে? পরমাণু রহস্য, ট্রাম্পের দাবি বনাম বাস্তব চিত্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুনে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইসরায়েল, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। তাদের মতে ইরানের পরমাণু বোমা বানানোর ক্ষমতা নাকি কয়েক মাসের মধ্যেই ফিরে আসতে পারে। এটা কি তাহলে ট্রাম্পের এক নিছকই ফাঁকা আওয়াজ ছিল, নাকি ইরানের পরমাণু সক্ষমতা সত্যি অদম্য? ট্রাম্পের দাবি গুড়িয়ে গেছে সব। গত 13ই জুন যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে, তখন উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এরপর যুক্তরাষ্ট্র যোগ দেয় এই হামলায়, তেহরানের 3টে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি কয়েক বছর পিছিয়ে গেছে। তার কথায় ছিল এক প্রকার আত্মবিশ্বাসের সুর, যেন ইরান আর কখনো পরমাণু বোমা বানানোর কথা ভাবতেও পারবে না। IAEA এর চমকপ্রদ তথ্য, পুরোটা শেষ হয়নি, কিন্তু এই আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA প্রধান রাফায়েল গ্রোসি। তিনি CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি। গ্রোসি বলেন, আসলে কেউই দাবি করতে পারে না যে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর কিছুই নেই। তার মতে ইরান এখনও শিল্প এবং প্রযুক্তিগতভাবে এতটাই সমৃদ্ধ যে তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ চালু করতে পারে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। ভাবুন তো, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন ইরান কয়েক বছর পিছিয়ে গেছে, সেখানে IAEA বলছে কয়েক মাস। এই পার্থক্যটা কি অবিশ্বাস্য নয়? ইউরেনিয়াম রহস্য গেল কোথায়? আরও একটি বড় প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিল কিনা। গ্রোসি এই বিষয়ে অস্পষ্টতা রেখে গেছেন। তিনি বলেছেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায়। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরানোও হয়ে থাকতে পারে। পরে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। পেন্টাগনের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও IAEA এর কথার সুর শোনা গেছে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে, কয়েক বছর নয়। ভবিষ্যৎ কি? এই তথ্যগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তাহলে কি ট্রাম্পের দাবি ছিল শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ইরানের সামরিক প্রযুক্তি এতটাই উন্নত যে এমন হামলাতেও তাদের মূল সক্ষমতা অক্ষত থাকে? ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। এখন দেখার পালা, ইরান সত্যি কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে কিনা এবং বিশ্ব শক্তিগুলো তখন কী পদক্ষেপ নেয়। পরিস্থিতি কি আরও জটিল হবে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে?
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় যে কেবল শহর ধ্বংস হয়েছে তাই নয়, বরং শত শত কোটি ডলার মূল্যের ইসরায়েলি ড্রোন উধাও হয়ে গেছে। এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা নিজে। কিন্তু কিভাবে এমনটা সম্ভব হলো এবং এর পেছনের রহস্য কি? রহস্যময় ড্রোন উধাও, ইসরায়েলের নীরবতা। ইয়েদিয়ত আহরোনথ পত্রিকা প্রথম এই খবরটি প্রকাশ করে, যেখানে একজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয় যে আক্রমণকারী মনুষ্যবিহীন বিমানবাহী যানগুলো ইরানি ভূখণ্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ ইরান সেগুলো হয় ধ্বংস করেছে, নয়তো আটক করেছে। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। সাধারণত ইসরায়েল তাদের সামরিক সক্ষমতা নিয়ে বেশ মুখর থাকে, কিন্তু এই ক্ষেত্রে তাদের নীরবতা অনেক প্রশ্ন তৈরি করেছে। আগ্রাসন থেকে প্রতিশোধ, যুদ্ধের সূচনা। এই ঘটনার সূত্রপাত হয়েছিল 13ই জুন, যখন ইসরায়েল তার সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সামরিক ও গোয়েন্দা সহায়তায় ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর পাশাপাশি আবাসিক এলাকায় হামলা চালায়। এটি ছিল ইরানের ওপর ইসরায়েলের বিনা উস্কানিতে যুদ্ধ শুরু করার এক স্পষ্ট পদক্ষেপ। তবে ইরানও বসে থাকেনি। তাদের সশস্ত্র বাহিনী সম্বলিত প্রতিরক্ষামূলক অভিযানের মাধ্যমে এর জবাব দেয়। তারা শুধু ইসরায়েলি হামলা প্রতিহতই করেনি, বরং কয়েকটি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করে। এরপরই আসে মূল আঘাত। ইরান অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে কৌশলগত পারমাণবিক, সামরিক এবং শিল্প লক্ষ্যবস্তুতে বহু ওয়ারহেড এবং হাইপারসনিক রূপ সহ শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের ক্ষয়ক্ষতি। অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচিত এই প্রতিশোধমূলক অভিযানে ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক কেন্দ্রগুলো। এর মধ্যে ছিল তেল আবিব, হাইফা এবং বীরশেবা। ইসরায়েলি চ্যানেল 13 এর মতে এই প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত সুযোগ সুবিধার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, ইসরায়েলি কর্মকর্তারা, এমনকি শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এই ধ্বংসের প্রকৃত পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক অনুমান প্রকাশ করেনি। বরং তেল আবিবের বসতি স্থাপনকারীদের দ্বারা ক্ষতির নথিভুক্তিকরণ রোধ করার জন্য তাদের তীব্র প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। তবুও ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী এই প্রতিশোধমূলক অভিযানের ফলে প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ আরও জানিয়েছেন যে যুদ্ধের মোট খরচ, সামরিক খরচ সহ $12 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডার, ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGCর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সময় আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষমতার 5%-এরও কম আসলে সক্রিয় হয়েছিল। তিনি আরও ব্যাখ্যা করেন, সক্রিয় বলতে আমি ব্যয় বোঝাচ্ছি না। এর অর্থ কেবল আমাদের প্রতিরক্ষা ইউনিটের 5% শত্রুর সাথে জড়িত হয়ে পড়েছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী YAF আবারও ইসরায়েলকে বড়সড় ধাক্কা দিয়েছে। এবার তাদের জুলফিকার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বীরশেবার একটি সংবেদনশীল ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে। এই হামলা ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, বীরশেবাতে একটি স্পর্শকাতর ইসরায়েলি সামরিক স্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সামরিক সহায়তার এক নতুন মাত্রা যোগ করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রথম ইয়েমেনি বাহিনী প্রকাশ্যে স্বীকার করল যে তারা ইয়েমেনি ভূখণ্ড থেকে প্রায় 2243 কিলোমিটার দূরে অবস্থিত বীরশেবাতে জুলফিকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এই হামলার পরিসর এবং নির্ভুলতা সামরিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। এই হামলার গুরুত্ব কেবল এর বিশাল পাল্লার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইসরায়েলের বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম, এড়িয়ে ক্ষেপণাস্ত্রটির সফল আঘাত হানার ঘটনাও এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, বীরশেবা আরাদ অঞ্চল এবং মৃত সাগরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে এবং এর কিছুক্ষণ পরেই একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে, তবে এর পরপরই সাইরেন বেজে ওঠা এবং বিস্ফোরণের খবর তাদের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্ষেপণাস্ত্রটি থামাতে ইসরায়েলের ব্যর্থতা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান দুর্বলতা, বিশেষত দক্ষিণ দিক থেকে আসা হুমকির বিরুদ্ধে স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রের গতিপথের সমতলতা, অপ্রত্যাশিত উৎক্ষেপণ কোণ এবং ইন্টারসেপ্টর মজুদের ওপর চাপ এর পেছনে কাজ করেছে। প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রযুক্তিগত উন্নত ব্যবস্থাও ইয়েমেন, লেবানন এবং ইরান সহ একাধিক ফ্রন্ট থেকে উৎক্ষেপিত দূরপাল্লার নির্ভুল অস্ত্রের সামনে ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। জেনারেল সারি জানিয়েছেন, এই সর্বশেষ অভিযানটি গাজার ফিলিস্তিনিদের সমর্থনের একটি বৃহত্তর প্রচারণার অংশ। গত সপ্তাহেও ইয়েমেনি বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বীরশেবা, ইয়াফা এবং হাইফায় ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্থাপনাগুলিতে একাধিক হামলা চালিয়েছে। সারির দাবি অনুযায়ী এই সব হামলা তাদের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। সারি দৃঢ়ভাবে বলেছেন, অনুগত ইয়েমেন কখনোই ফিলিস্তিনি জনগণের প্রতি তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক বাধ্যবাধকতা ত্যাগ করবে না, পরিণতি যাই হোক না কেন। তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজার সাথে সংহতি জানিয়ে সামরিক অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে। 2023 সালের নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযানে হামলা শুরু করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালালেও তাদের তৎপরতা থামানো যায়নি। গোষ্ঠীটি ইরান সমর্থিত। ইরানের স্বার্থে পশ্চিমাদের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত তারা। ঘোষণা করেছে তাদের শক্তিশালী সামরিক পদক্ষেপ ইসরায়েলকে একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল SNSC এর সচিবালয় বলেছে যে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় ও শক্তিশালী প্রতিক্রিয়ার পর ইসরায়েলি সরকার একতরফাভাবে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা তাদের নিরাপত্তা বাহিনীর অনুকরণীয় সাহসের প্রশংসা করে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শত্রুর আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী এবং আত্মত্যাগী সন্তানেরা নেতা ও সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনির নির্দেশ মেনে চলে এবং প্রতিটি শত্রুতার বিরুদ্ধে অনুকরণীয় সাহসের সাথে প্রতিক্রিয়া জানায়। 24 জুন সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধের বিষয়টি নিশ্চিত করার পর এই বিবৃতি আসে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে তেহরান তার প্রতিশোধমূলক আক্রমণ বন্ধ করবে যদি ইসরায়েলি সরকার ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে। SNSC আরও উল্লেখ করেছে, ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানে কাতারে মার্কিন পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটি এবং সমগ্র অধিকৃত অঞ্চল উভয়কেই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই ঘটনা থেকেই বোঝা যায় ইরানের এই হামলা কতটা সুপরিকল্পিত এবং কৌশলগত ছিল। তারা শুধু ইসরায়েলকেই নয়, বরং ইসরায়েলের মিত্রদেরও লক্ষ্য করে বার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই শক্তি বছরের পর বছর ধরে উদ্ভাবনী এবং অক্লান্ত সংগ্রামের মাধ্যমে বিকশিত হয়েছে, যা 12 দিনের তীব্র এবং দক্ষ প্রতিরোধের সময় সম্পূর্ণরূপে মোতায়েন করা হয়।
ইরান এই ফলাফলকে ঐশ্বরিক উপহার হিসেবে বর্ণনা করেছে, যা জাতির অন্তর্দৃষ্টি, সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্প এবং শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির বিজ্ঞ নির্দেশনার বিনিময়ে এসেছে। ইরান নিশ্চিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপর 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সরকারের সাথে আক্রমণে যোগ দেয় এবং জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির গুরুতর লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং অধিকৃত অঞ্চল জুড়ে সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। এরপর ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পদ। এদিকে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অত্যন্ত বিরক্ত। সম্ভবত তিনি মনে করছেন নেতানিয়াহু বিশ্বাস ভঙ্গ করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এই কথা বলেছেন। $11 দিনে $800 মিলিয়ন ধার্য পড়ল। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকার অস্ত্রের ভাণ্ডারে টান। ভাবুন তো, মাত্র 11 দিনে একটা দেশ তার প্রায় $1 বিলিয়ন সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা খরচ করে ফেলেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ইরান ইসরায়েলি সংঘাতের তীব্রতার মধ্যে এমনটাই ঘটেছে বলে দাবি করা হচ্ছে। আর এই ঘটনার মূল নায়ক হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তারা নাকি ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে গিয়ে তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রায় 15 থেকে 20% খরচ করে ফেলেছে। খরচ $800 মিলিয়ন বেশি। এই ঘটনা কেবল অর্থের অপচয় নয়, এর পেছনে লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট কৌশলগত ঝুঁকি। প্রশ্ন উঠেছে, একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এত বিপুল পরিমাণ অস্ত্র একবারে ব্যবহার করা কতটা যৌক্তিক, বিশেষ করে যখন চীন আর উত্তর কোরিয়ার মতো সম্ভাব্য প্রতিপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেই ভালো নয়। তখন নিজেদের অস্ত্রের ভাড়ার এভাবে খালি করা কি বুদ্ধিমানের কাজ? থার্ড কি, আর কেনই বা এত দামি? থার্ড, যার পুরো নাম টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, এটি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার এক বিশেষ ব্যবস্থা। এর কাজ হলো, যখন একটা ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে সাধারণত 40 থেকে 150 কিলোমিটার উচ্চতায়, তখন তাকে আকাশে থাকা অবস্থাতেই সরাসরি আঘাত করে ধ্বংস করে দেয়া। সাধারণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো এতে বিস্ফোরক ওয়ারহেড নেই, বরং এটি হাইপারসনিক গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুকে হিট টু কুল পদ্ধতিতে ধ্বংস করে। প্রতিটি থার্ড ব্যাটারিতে 6 থেকে 9টি ট্রাক লঞ্চার থাকে, যেখানে 8টা করে ইন্টারসেপ্টর লোড করা যায়। এর সাথে থাকে একটা শক্তিশালী রাডার, যা 3000 কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। আর আছে একটা মোবাইল অপারেশন সেন্টার। মজার ব্যাপার হলো, একটা থার্ড ইনসেপ্টরের দাম প্রায় $12 থেকে $15 মিলিয়ন, অর্থাৎ এক একটা ক্ষেপণাস্ত্র ছুঁড়তে খরচ হয় কোটি কোটি টাকা। থার্ড অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আলাদা, যেমন মার্কিন প্যাট্রিয়ট নিম্ন উচ্চতার হুমকি ঠেকায়, আর ইসরায়েলের অ্যারো 2 এবং অ্যারো 3 উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংস করে। রাশিয়ার S-400 বা চীনের HQ-9 অনেক ধরনের হুমকি মোকাবেলা করতে পারে, কিন্তু থার্ড বিশেষভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি, যা একে অত্যন্ত কার্যকর এবং একই সাথে অত্যন্ত বিশেষায়িত করে তুলেছে। ইরানের কৌশল কি সফল?
2024 সালের অক্টোবরে ইসরায়েলে থার্ড মোতায়েন শুরু হয়েছিল, যখন ইরান ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2025 সালের এপ্রিলে নাকি আরও একটি থার্ড ব্যাটারি পাঠানো হয়। আর 13 জুন থেকে 24 জুন 2025 সালের মধ্যে 11 দিনের এই তীব্র ব্যবহার শুরু হয়, যখন ইরান তেল আবিব, হাইফা আর বেয়ারশেবার মতো ইসরায়েলি শহরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রতিবেদন অনুযায়ী এই 11 দিনে ইরান প্রায় 591টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের দাবি, বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থার্ড, অ্যারো, ডেভিড স্লিং এবং আয়রন ডোম ছিল, সেগুলোর বেশিরভাগ হামলা ঠেকিয়ে দিয়েছে। তবে সবকটা নয়। একটা উল্লেখযোগ্য ঘটনা হলো 15 জুন তামরায় একটা আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের 4 জন মারা যায়। 19 জুনের আরেক হামলায় বীরশেবার সরৌকা হাসপাতালেও ক্ষতি হয়। ইরানের কৌশল ছিল তাদের বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করা। তারা শাহাব 3 এর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য হাইপারসনিক সিস্টেম যেমন ফাত্তাহ 1 ব্যবহার করেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এই উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর জন্য থার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা ইসরায়েলের অ্যারো সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। 2025 সালের 4 মে তারিখে একটি হুথি ক্ষেপণাস্ত্র থার্ডকে পাশ কাটিয়ে গিয়েছিল এবং পরে অ্যারো দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। এটা কি থার্ডের কিছু উন্নত হুমকি মোকাবেলার দুর্বলতা তুলে ধরে, নাকি ইরানের ফাত্তাহ 1 এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সত্যিই থার্ডকে ফাঁকি দিতে সক্ষম? এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় এবং অস্ত্রের ক্ষয়ক্ষতি কি সত্যিই ইসরায়েলকে পুরোপুরি নিরাপদ রাখতে পেরেছে, নাকি ইরানের এই কৌশল এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়া হবে? ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি। এবার আর ফোর্দ নয়, বিশ্ববাসীর নজর এখন মধ্য ইরানের ইস্পাহানের ভূগর্ভে। সেখানেই লুকিয়ে আছে তেহরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ। ইস্পাহানের গোপন রহস্য। ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইস্পাহানের এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় 60% মজুত করে রেখেছে। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি, কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানায়। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, স্থাপনাটির ভেতরের অংশ, যেখানে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হতো না। হামলার কৌশল বাংকার বাস্টার নয়, টমাহক। সাধারণত যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে ফোর্দ ও নাতানজ স্থাপনার ওপর ডজন খানেক বাংকার বাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। এই ভিন্ন কৌশলই বলে দিচ্ছে ইস্পাহানের দুর্ভেদ্যতার গল্প। জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিট হেগসেট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA পরিচালক জন র্যাডক্লিফস এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। CIA জানিয়েছে, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান ও ফোর্দোতে অবস্থিত। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতাই পৌঁছাতে পারে না। তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। ইউরেনিয়াম সরানোর বিতর্ক। ট্রাম্পের দাবি বনাম বিশেষজ্ঞদের ধারণা।
এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার জানা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি। 21 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে বলা হয়েছিল 3 স্থাপনাতেই 1 ডজনেরও বেশি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এই দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়। বিশেষজ্ঞরাও ধারণা করেছেন, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে। এমনকি ইরানের একজন কর্মকর্তাও বলেছেন, তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে।